আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অতি সম্প্রতি দুটো জনসভাতে, কর্মী সভাতে, দেশের বাইরের কর্মী সভা কাম জনসভা, সেখানে কথা বলেছেন, অডিওতে কথা বলেছেন, ভিডিও কলে নয়। এবং এটি ভারতের যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের গ্রিন সিগন্যালেই তিনি এই কথাগুলো বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং তার এই কথাগুলো আমি দুটো ভাষণ দেখলাম। একটি তিনি লন্ডনে দিয়েছেন এবং আরেকটি তিনি দিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের সঙ্গে একটি আলোচনাতে। তো এই দুটো ভাষণের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা কি, শেখ হাসিনার পরিকল্পনা কি, এটি বেশ স্পষ্ট। ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন যে জয় বাংলা স্লোগান অফিসিয়ালি এটিকে জয় বাংলা করে দেয়া হয়েছে। এর বাইরে যেটি হলো আগামীতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা, এটার প্রক্রিয়া সম্ভবত খুব দ্রুত শুরু হয়ে যাবে। জানুয়ারি না হলেও অন্তত ফেব্রুয়ারি মাসের দিকে এটা শুরু হয়ে যাবে। এবং ওসিলা হিসেবে তারা এই শেখ হাসিনার যে বক্তৃতা এবং বিবৃতি, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাদের, বিশেষ করে যারা বিদেশে গেছেন, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে ওসিলা হিসেবে ব্যবহার করে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকার সেদিকে এগোবে। এই গেল শঙ্কা। এবং আওয়ামী লীগ এবং ভারত তারা উভয়ই এই জিনিসটি জানে। এই জিনিসটি জানার কারণে তারা কি করছে, এখানে শেখ হাসিনাকে দিয়ে এমন কতগুলো কাজ তারা করাতে যাচ্ছে, এমন কতগুলো কর্মকাণ্ড তারা ঘটাতে যাচ্ছে, যা কিনা অনেকের জন্য অশনি সংকেত। আওয়ামী লীগের জন্য, সরকারের জন্য, আমাদের সকলের জন্য। ব্যাপারটা হলো, আমাদের দেশের যে রাজনীতি, সে রাজনীতি একটা মানসিক রোগের মতো। এখানে যদি আপনি আওয়ামী লীগ করেন, কোনো অবস্থাতেই বিএনপির মঙ্গল আপনি দেখতে পারবেন না, আপনার চোখে ধরা পড়বে না। যদি আপনার চোখে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের ভালো কিছু, জিয়াউর রহমান সাহেবের ভালো কিছু পড়ে যায়, নজরে পড়ে যায়, এবং আপনি যদি ওটা মনে করেন যে এটা রিয়েলি ভালো, আমাদের প্রচলিত রাজনীতির ধারণা আপনি আওয়ামী লীগ করেন না। সেকেন্ডলি, আপনি যদি আওয়ামী লীগ করেন না করেন, বিএনপি করেন, একই অবস্থা। আপনি বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ এদের সম্পর্কে কোনো ভালো কথা বলতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, ওদের সব খারাপ। এই প্রবৃত্তি আপনার মধ্যে যতক্ষণ একেবারে কনক্রিট অবস্থায় থাকবে, হোমোজিনিয়াস অবস্থায় থাকবে, একটু খোঁচা দিলেই আপনি ভেঙে যাবেন, কিন্তু মস্কাবেন না। আপনাকে বলতে হবে যে আপনি জাতীয়তাবাদের ধারক এবং বাহক। জামাত যদি আপনাকে করতে হয়, অবশ্যই আপনাকে বলতে হবে যে ৭১ সনে আপনি ভুল করেননি, ভেবে দেখব। ২ নম্বর হলো যে জামাত যারা করে তাদের জান্নাতের টিকিট নিশ্চিত। জামাত যারা করে তারা সবাই সৎ, এবং তারা শাসন ক্ষমতায় সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করতে পারবে। জামাতের বাইরে যারা আছে এদের সবাই বাতিল ফেকরার। আর যে সকল প্রচলিত রাজনৈতিক দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, এগুলো আসলে আগামী দিনে থাকবে না। একসময় জামাতি রাজত্বই প্রতিষ্ঠিত হবে, এবং জামাতের হাত দিয়েই এই বাংলাদেশের সকল উন্নয়ন সম্ভব। এই কথাগুলো মনে প্রাণে আপনি বিশ্বাস করবেন, এবং বিশ্বাস করে দেশ জাতির গঠনে জামাতের নেতাদেরকে আপনি শক্তিশালী করবেন। আর সেই কাজে আপনার একটা উপার্জনের অংশ আপনি জামাতি ফান্ডে জমা দিবেন। তাহলে আপনি জামাতের রোকন, জামাতের নেতা, জামাতের কর্মী, জামাতের একজন ভালো একনিষ্ঠ কর্মী হতে পারবেন। কিন্তু আপনি যদি বিবেককে সচল রাখেন, এবং প্রকৃতির যে অপরূপ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার সুযোগ দিয়েছে, আপনি সকালে সূর্যোদয় দেখছেন, বিকেলে সূর্যাস্ত দেখছেন, আপনি মশা মাছি যেভাবে দেখছেন, প্রজাপতিও আপনি দেখছেন, সপ্তরং, সূর্যের যে ৭টি রং, রংধনু আপনার চোখে যেভাবে
ধরা পড়ে। এইভাবে যদি আপনি রাজনৈতিক দলগুলোর ভুল এবং ত্রুটি দেখার চেষ্টা করেন, তখন এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে কনজারভেটিভনেস, তারা বলবে যে এই লোকটি পাগল হয়ে গেছে, এই লোকটি বদ্ধ উন্মাদ, এই লোকটির কোনো ধান্দা আছে, এ ভালো লোক না, এ সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, একসময় এর প্রশংসা করে আর এক সময় ওর যাকে বলা হয় বদনাম করে, এর কোনো চরিত্র নেই। তো এইরকম যে একটা কৃষ্টি এবং কালচার, সেই কালচারের কারণে কি হলো, শেখ হাসিনার যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের মধ্যে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না। এর কারণ হলো, তিনি যদি বলেন যে 2014 সনের নির্বাচনটা আমাদের ভুল হয়েছিল, তারপরে 2018 সনের নির্বাচনটা অন্যায় হয়েছিল, 24 সনেরটা গুনাহ হয়েছিল, তিনি যদি বলেন যে আমার পরিবারে যারা লোকজন যাদের বিরুদ্ধে অর্থ লোপাটের শেখ পরিবারের লোকজন এই কাজ করেছে, আমি জানতাম কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারিনি, আমি ক্ষমা চাই। তিনি যদি বলতেন যে আমার সংগঠন ছাত্রলীগ যুবলীগ তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল, স্বাধীন বাংলাদেশে তাদের বিচার হোক, আমি সহযোগিতা করব। বিশ্বাস করেন এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নামক যে দলটি ছিন্ন বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ড হয়ে যাবে, মুহূর্তের মধ্যে অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই কারণ হলো এই কালচারটা বাংলাদেশে নেই, কোনো দলে নেই। এরপরে কি হলো, বিএনপি বা আওয়ামী লীগের যে অন্যান্য বিরুদ্ধ পক্ষ রয়েছে, তারাও 10 হাতে বলবে হায় হায় হায়, এই কথা বলেছে, তারা নিজের মুখে স্বীকার করেছে অপকর্ম করেছে, বিচার করো, এখন বিচার করো, তাদেরকে শুলে চড়াও। প্রত্যেকটা লক্ষ্য রেখে শেখ হাসিনা নিজের মুখে তার ভুলগুলো স্বীকার করেছেন। তো এই কারণে কি হলো, শেখ হাসিনা তার যে চিরাচরিত বক্তব্য, যেটি তিনি 1981 সনে দিয়েছেন, তারপর 2001 সনে দিয়েছেন, 1991-তে দিয়েছেন, 10 বছর পর পর 2021 সনে দিয়েছেন, 2024 সনে এসে একই বক্তব্য তিনি বারবার দিয়ে যাচ্ছেন। এবং সেই বক্তব্য শুনে অবাক হয়ে যাবেন যে, আমাকে একদিন জনাব ওবায়দুল কাদের সাহেব বলতেছিলেন, মানে শুধু আমাকে না, একেবারে বলতে গেলে আমরা নোয়াখালীর একটা যে সম্মেলন, আওয়ামী লীগের সম্মেলন হলো, সেই সম্মেলনে প্রথম যেবার একরামুল করিম চৌধুরী সেক্রেটারি নির্বাচিত হলেন 2005 বা 6 সনে, তো তখন ওবায়দুল কাদের আব্দুল জলিল সাহেবের সঙ্গে আমিও গিয়েছিলাম সেখানে। তো মঞ্চে সেখানে ছিলাম। তো সেখান থেকে নেত্রী যেভাবে চেয়েছিলেন, তিনি চাননি যে একরামুল করিম সেখানে সেক্রেটারি হোক বা সভাপতি হোক প্রফেসর হানিফ, নোয়াখালী প্রফেসর হানিফ। কিন্তু আমরা গিয়ে দেখি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হানিফ সাহেব হয়ে গেছেন, আর নেত্রী যে প্রার্থী ছিল সেক্রেটারি প্রার্থী, সেই প্রার্থীও একরামুল করিম চৌধুরীর কাছে হারলো। একরামুল করিম চৌধুরী তখন সাবির হোসেন চৌধুরীর প্রার্থী ছিলেন। তো যাই হোক, অনেকগুলো খেলাধুলা ওখানে চলছে। তো যখন ওবায়দুল কাদের সাহেব, তারপরে আব্দুল জলিল সাহেব তাদেরকে শেখ হাসিনা পাঠিয়েছিলেন যে কোনো কারণভাবে হোক তার প্রার্থীকে ওখান থেকে যেন সম্মেলনের মাধ্যমে বিজয়ী করে আনা হয়, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারিকে। কিন্তু আমরা নোয়াখালী পৌঁছানোর আগেই সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল, আর সেক্রেটারি ভোটে দিলাম। সে দেখা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তৎকালীন তার প্রধানমন্ত্রী না, তিনি বিরোধী দলীয় নেত্রী, তার প্রার্থী পেল 55 না 57টা ভোট, আর একরামুল করিম পেল প্রায় 400-র মতো ভোট। তো আমরা সবাই খুব হতাশ যে নেত্রীর কাছে গিয়ে মুখ দেখাবো কিভাবে, কথা বলবো কিভাবে। তো সার্কিট হাউসে আমরা বসে আছি, খাবার দাবার আয়োজন হচ্ছে, সবাই যারা ঢাকা থেকে গেছি মুখ গম্ভীর, 100-150 নেতাকর্মী দাঁড়ানো। তো তারা খুব উল্লসিত, কিন্তু আমরা যারা ঢাকা থেকে 6-7 জন গিয়েছি নেত্রীর লোক, তারা সবাই খুব অপমানিত। তো কেউ ওবায়দুল কাদের সাহেব ওই দিনই নোয়াখালীতে গেলেন প্রায় দীর্ঘ 3-4 বছর পরে। সেই 2001 সনে ক্ষমতা হারানোর পরে তিনি আর যাননি। তো তাকে কেউ টিপ্পনি কাটার চেষ্টা করছিলেন, শেখ হাসিনার দালাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তিনি তখন বললেন যে, দেখো তোমরা যা বলো তা আমি কি বুঝি না?
আমি শেখ হাসিনার দালালি করি এবং শেখ হাসিনার দালাল। শেখ হাসিনার দালালি না করলে আমার পদপদবি ১ মিনিট থাকবে না এবং তোমরা আমাকে কিছুই করতে পারবে না। আর এই যে দেখো, তোমরা আমাকে পছন্দ করো না কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছো। এই যে আমি শেখ হাসিনার দালালি করছি এজন্য দাঁড়িয়ে আছো। আমি যদি দালালি বাদ দেই তোমরা কিন্তু আমাকে এখানে ঢুকতেও দেবে না। তো এই কথা শুনে আব্দুল জলিল সাহেব বললেন, ও কাদের, দালালি কি তুমি একা করো নাকি? আমি কি কোনো অংশে কম দালালি করি? সব মানুষের সামনে। এরপরে ওয়াদুল কাদের সাহেব বললেন যে দেখো, রাজনীতির একটা ধরন আছে, এটা কালচার হয়ে গেছে। শেখ হাসিনার সঙ্গে যাই, তিনি সব জনসভাতে একই ভাষণ দেন, একই কথা বলেন এবং এইগুলো শেখ হাসিনারও মুখস্থ, আমারও মুখস্থ, কিন্তু তারপরে আমাকে যেতে হয় এবং তারপরেও শেখ হাসিনাকে এই কথাগুলো বলতে হয়। এর কারণ হলো এটাই একটা ট্র্যাডিশন হয়ে গেছে রাজনীতির। 2004 বা 5 সনে নোয়াখালী সার্কিট হাউসে আমার এই ভিডিও যারা দেখছেন, খাবার টেবিলে আমি বসা, ওবায়দুল কাদের আমার এক পাশে বসা, আর এক পাশে আব্দুল জলিল সাহেব বসা ছিল। একরামুল করিম সাহেব তখনও সেখানে আসেননি, মানে ওখানকার পরিস্থিতিতে। আর ওই যে বেঙ্গল গ্রুপের মোর্শেদ সাহেব, তারা তখন আওয়ামী লীগে যোগদান করেনি, চেষ্টা করছেন জলিল সাহেবের সঙ্গে ঘোরাফেরা করে নেতা হওয়ার জন্য। তো এই রকম ঘটনা নিজের চোখে দেখেছি। তো এই ট্রেডিশনের কারণেই শেখ হাসিনা কিন্তু ওই যে তার বাবাকে মারা হয়েছে, তার পরিবার কোনো অন্যায় করেনি, তিনি ভালো কাজ করেছেন এবং অনেক জিনিস তিনি নিজেও জানেন এগুলো বলা উচিত না, তারপরেও তিনি এই কথাগুলো কিন্তু বলে যাচ্ছেন। এটাই হলো তার রাজনীতির ডিটারমিনেশন, যে তিনি পরিবর্তন করতে চান না। ২ নম্বর হলো তিনি দলটাকে শেষ করতে চান না। ৩ নম্বর হলো তিনি বাংলাদেশের রাজনীতিটা হাড়ে হাড়ে বুঝে গিয়েছেন। আপনি দেখুন, বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য